আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যার অনুশীলনী 1.2 নিয়ে আলোচনা করব আজ। এই পর্বে থাকছে সমস্যা 15 থেকে 22 এর সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 15 নম্বর প্রশ্নে রয়েছে যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো একটা সৈন্য সংখ্যা দেয়া আছে সৈন্য দলের 56,728 জন। তো বলা হয়েছে যে এখান থেকে কতজন সৈন্যকে সরিয়ে রাখলে অথবা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো বর্গাকারে যদি সাজানো যায় তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই 56,728 এখান থেকে কত কমালে বা কত বিয়োগ করলে সেটি পূর্ণবর্গ হবে, অথবা এর সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে। তো এখানে দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্নের উত্তর বের করতে হবে আমাদের। তো এরকম যোগ বা বিয়োগ, কতজন যোগ বা কতজন বিয়োগ করে সেটাকে পূর্ণবর্গ করা যায়, এরকম প্রশ্ন থাকলে আমাদের সেই সংখ্যাটার বর্গমূল করতে হয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো আমরা লিখলাম যে সৈন্য সংখ্যা 56,728 জন। এখন এটি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব। ডান দিক থেকে প্রতি 2 অঙ্ক মিলে এক একটা জোড় বেঁধে নিলাম। 5 এটা জোড়বিহীন থাকলো। তো প্রথমে 5-এর জন্য এমন একটি সংখ্যা, এমন একটি অঙ্ক নিতে হবে যার বর্গ 5-এর সমান বা তার থেকে ছোট হয়। তো আমরা সর্বোচ্চ এখানে 2 নিতে পারি। 2 2 × 4 বিয়োগ করে 1 হয়, পরের জোড় ধরে নামাতে হয় 67। তাহলে এখানে 167 হলো। এরপর এই যে 2, এই 2-এর দ্বিগুণ এখানে নিতে হবে। 2-এর দ্বিগুণ হচ্ছে 4। তারপরে এমন একটি অঙ্ক এখানে নিতে হবে, সেই একই অঙ্ক এখানে নিতে হবে, যাতে করে এই সম্পূর্ণ সংখ্যাটা এখানকার এই অঙ্কটার সাথে গুণ করে এই সংখ্যাটা মিলে অথবা তার সমান হয়। তো আমরা এখানে সর্বোচ্চ 3 নিতে পারি। তাহলে এখানে 43 হবে, তার সাথে এখানে 3 গুণ করে 129 হয়। 4 নিলে সেটি অনেক বড় হয়ে যায়, 167 থেকে বড় হয়ে যায়। তো সর্বোচ্চ যেই সংখ্যাটা নেওয়া যায় সেটি নিতে হবে। 167 থেকে 129 বিয়োগ করে হয় 38। তারপর এই পরের জোড় ধরে নামাতে হবে। ভাগের সময় আমরা একটা একটা করে ডিজিট নামাই, আর এই বর্গমূলের সময় হচ্ছে এরকম জোড় বেঁধে নামাতে হবে। তাহলে হলো এখানে 3,828। এরপর প্রতি ধাপে একই কথা। এখানে যেই সংখ্যাটা এসেছে এখন পর্যন্ত 23, তার দ্বিগুণ এখানে নিতে হবে। দ্বিগুণ হচ্ছে 46। তারপর একটা অঙ্ক এখানে নিতে হবে, সেই একই অঙ্ক এখানেও নিতে হবে, যাতে করে এই সম্পূর্ণ সংখ্যাটার সাথে এই অঙ্কটা গুণ করে এই 3,828 এটা মিলে যায় অথবা তার থেকে ছোট হয়। তো আমাদের মেলানোর চেষ্টা করতে হবে প্রথমে, না মিললে তার থেকে যে ছোট, যেই সংখ্যা নিয়ে, যে অঙ্ক নিয়ে তার থেকে একটু ছোট হয় সেই সংখ্যা নিতে হবে। তো 8 নিয়ে এখানে আমাদের হলো 3,744। তারপর বিয়োগ করে 84 পাই আমরা। তো তার মানে হলো যদি এই সংখ্যাটা থেকে এই 84 বাদ দেই, তো তখন তো আর এই 84 অবশিষ্ট থাকতো না, তো তখন এটা একটা পূর্ণবর্গ হয়ে যেত। তার মানে 84 জন সৈন্য যদি এখান থেকে কমানো হয়, সরিয়ে রাখা হয়, তাহলে সেটাকে পূর্ণবর্গ বর্গাকারে সাজানো যাবে। তো সেই কথা আমরা লিখলাম যে ভাগ প্রক্রিয়ায় 56,728 এর বর্গমূল করে 84 অবশিষ্ট থাকে। সুতরাং 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো এখানে আরও একটা প্রশ্ন আছে যে কমপক্ষে কতজন যোগ দিলে সেটাকে পূর্ণবর্গ আকারে অর্থাৎ বর্গাকারে সাজানো যাবে। ন্যূনতম সৈন্য যোগ দিলে বর্গমূল হবে তখন 238, যেটা আমরা পেয়েছি ইতিমধ্যে, তার থেকে 1 বেশি। যদি সৈন্য সংখ্যা আরও বাড়ানো হয়, যোগ দেয়, তো তখন তো বর্গমূল একটু বেড়ে যাবে। তো পরবর্তী যে সংখ্যাটা 238-এর পরবর্তী সংখ্যা 239, বর্গমূল হবে তখন 239। তো সেই ক্ষেত্রে সৈন্য সংখ্যা, মোট সৈন্য সংখ্যা হবে হচ্ছে 239-এর যে বর্গ স্কয়ার, 239 এর বর্গ সংখ্যা 239 গুণ 239, 57,121। তো আমাদের সংখ্যাটা ছিল হলো 56,728, আর তার সাথে ন্যূনতম একটা সৈন্য সংখ্যা যোগ দিয়ে যদি সেটাকে আমরা বর্গাকারে সাজাতে চাই, তাহলে সেখানে সৈন্য সংখ্যা মোট থাকতে হবে 57,121। তো তাহলে যোগ দিতে হবে কতজন, সেটা এই 57,121 থেকে আগের যে সৈন্য সংখ্যাটা প্রশ্নে দেয়া আছে সেটা যদি বিয়োগ করি, তাহলেই নির্ণেয় সংখ্যাটা পেয়ে যাব। কমপক্ষে সৈন্য যোগ দিতে হবে 57,121 থেকে
56,728 বিয়োগ করলে পাই হচ্ছে 393 জন। তাহলে আমাদের এই যে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 84 জন, অর্থাৎ 84 জন সৈন্য যদি বাদ দেওয়া হয় তাহলে সেই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আবার 393 জন সৈন্য যদি যোগ দেয় তাহলেও সেই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এখানে যে শিক্ষার্থীর সংখ্যা দেয়া আছে 2704 জন, তাদেরকে বর্গাকারে সাজানোর কথা বলা হয়েছে। তো ওই শিক্ষার্থী সংখ্যাকে যদি বর্গাকারে সাজানো যায় তাহলে প্রত্যেক সারির শিক্ষার্থী সংখ্যা হবে এই 2704 এর বর্গমূলের সমান। তো 2704 এটা শুধু বর্গমূল করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। যেহেতু শিক্ষার্থীদের বর্গাকারে সাজানো হয়েছে সেহেতু প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে এই 2704 এর বর্গমূল। এখন বর্গমূল করতে গেলে আমাদের এই সংখ্যাটার ডান দিক থেকে প্রতি 2 ঘর নিয়ে প্রতি 2 অঙ্ক নিয়ে এক একটা জোড় বেঁধে নিতে হয়। তো প্রথম জোড় হচ্ছে 27 এর জন্য আমরা এখানে 5 নিতে পারি। 5 5 25, 6 নিলে 6 6 36 বেশি হয়ে যায়। তো 5 সর্বোচ্চ নিয়ে 5 5 25 হয়, বিয়োগ করলে 2, পরের জোড় 04 সেটা নামিয়ে এখানে 204 হয়। তারপর এখানে যে 5 এর দ্বিগুণ নিতে হবে এখানে 10, তারপর একটা অঙ্ক এখানে সেই একই অঙ্ক এখানেও নিয়ে এই 204 মেলানোর চেষ্টা করতে হবে। তো 2 নিলেই 102 হয় এখানে, তার সাথে এই 2 গুণ করলে 204 মিলে যায়। তো তার মানে হচ্ছে এই 2704 এর বর্গমূল 52, অর্থাৎ প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। তো এটাই 16 নম্বর প্রশ্নের উত্তর। 17 নম্বর প্রশ্নে আছে যে একটা সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। তো একটা সমবায় সমিতির সদস্য সংখ্যা যতজন প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়। এখন সদস্য সংখ্যা কতজন সেটাই আমাদের বের করতে হবে। আমরা প্রথমে ধরে নিচ্ছি সমিতির সদস্য সংখ্যা হচ্ছে কজন বা x জন, যে কোনো একটা চলকের মাধ্যমে এটা প্রকাশ করে নিলাম। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে যতজন সদস্য তার তত 20 টাকা। তো কজন যদি সদস্য হয় ততগুলো 20 টাকা, অর্থাৎ ক এর সাথে 20 গুণ করলে যত টাকা হয় প্রত্যেকে হচ্ছে তত টাকা করে চাঁদা দেয়। ক গুণ 20 ক টাকা, এটা প্রত্যেকের চাঁদার পরিমাণ। তাহলে এখানে মোট সদস্য কজন, একজন যদি 20 ক টাকা চাঁদা দেয় তাহলে কজনে চাঁদা দিবে ক এর সাথে আবার 20 ক গুণ। কজন চাঁদা দেয় 20 ক, তার সাথে ক গুণ, ক আর ক গুণ করলে হচ্ছে ক স্কয়ার হয়। এটা মোট চাঁদার পরিমাণ, অর্থাৎ কজন সদস্য মোট যে চাঁদা দেয় সেটার পরিমাণ হচ্ছে 20 ক স্কয়ার। এখন মোট চাঁদা কত দেয় সেটা তো প্রশ্নে দেয়া আছে 20,480। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই 20 ক স্কয়ার সেটা হচ্ছে 20,480 এর সমান। এমন একটা সমীকরণ গঠন করে এখান থেকে আমরা ক এর মান অর্থাৎ সমিতির সদস্য সংখ্যা বের করব। এই 20 এখানে বাম দিকে গুণ অবস্থায় আছে, ডান পাশে নিয়ে গেলে সেটি ভাগ হয়। 20,480 কে 20 দিয়ে ভাগ করলে 1024। তাহলে ক স্কয়ার ইজ ইকুয়াল টু 1024। তো ক সমান সমান স্কয়ারটাকে ডান পাশে নিয়ে বর্গমূল, অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে এই 1024 এর বর্গমূল করে ক এর মান পাওয়া যায় 32, অর্থাৎ ওই সমিতির সদস্য সংখ্যা ছিল 32 জন। পরের প্রশ্ন 18 নম্বরে আছে যে কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তো বাগানে হচ্ছে 1800টা গাছ লাগানোর চেষ্টা করা হয়েছে বর্গাকারে। বর্গাকারে লাগাতে গিয়ে দেখা গেল যে 36টা গাছ সেখানে বেশি আছে। তাহলে 36টা গাছ যেহেতু বেশি, 36 যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে প্রত্যেক সারি মানে 36 বাদ দেওয়ার পর যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে যদি বর্গাকারে সাজাই অর্থাৎ বর্গমূল করি তাহলে প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা পাওয়া যাবে। তাহলে বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। তো সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে 1800 থেকে 36 বাদ দিলে যে সংখ্যাটা হয় 1764। এই 1764 এর বর্গমূল। তাহলে আমরা 1764-র বর্গমূল করি। ডান দিক থেকে 2 অঙ্ক নিয়ে যদি জোড় বাঁধি 17 আর 64। 17-এর জন্য সর্বোচ্চ আমরা এখানে
4 নিতে পারি, 4 4 16, তারপর বিয়োগ করে 1, পরের জোর 64, সেটা নামানো হলো 164 হয়। তাহলে এখন এরপরে হচ্ছে এই 4-এর দ্বিগুণ আমাদের এখানে নিতে হবে, 4 দুগুণা 8। তারপর একটা অঙ্ক এখানে, সেই একই অঙ্ক এখানেও নিয়ে এই 164 মেলানোর চেষ্টা করতে হবে। এখানকার পুরো সংখ্যাটা আর এখানকার এই অঙ্কটা গুণ করে যেন 164 হয় অথবা তার থেকে ছোট। তো প্রথমত আমাদের মেলানোর চেষ্টা করতে হবে। এখানে 2 নিলে 82, তার সাথে 2 গুণ করলে 164 মিলে যায়। তো তখন এটার বর্গমূল হয় হচ্ছে 42, অর্থাৎ বর্গাকারে সাজানো যাবে। প্রত্যেক সারিতে 42 জন করে 42টি করে গাছ লাগানো যাবে। তো প্রশ্ন ছিল যে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা এই 42টাই। 19 নম্বর, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য? তো ক্ষুদ্রতম সংখ্যা যদি শুধু এখানে বলা হতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য, তো সেই ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে গেলে 9, 15, 25 এর যদি আমরা লসাগু করি তাহলেই সেটা পাওয়া যাবে। কিন্তু এখানে তার সাথে আরো একটা শব্দ আছে যে পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো এখন 9, 15, 25 এই সংখ্যাগুলোর লসাগু করে আমরা দেখি যে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হয় কিনা। যদি পূর্ণবর্গ না হয় তাহলে সেটিকে পূর্ণবর্গ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এখানে প্রথমে আমরা লিখছি যে নির্ণয় সংখ্যাটা হবে 9, 15 ও 25 এর লসাগু এর সমান। লসাগু করি। 9, 15, 25, এখানকার 9, 15 দুইটাকে 3 দিয়ে ভাগ যায়। প্রথমে 3 দিয়ে ভাগ করা হলো, 3 তিরিক্ষা 9, 3 5 15, 25কে ভাগ যায় না, 25 থেকে গেল। এরপর 5 দিয়ে যদি ভাগ করা হয়, এই 3টা থাকে, 5 5 অক্ষে 5, 25-এর মধ্যে 5 বার। তাহলে এই 3 5 3 5 এগুলো গুণ করলেই হচ্ছে লসাগু পাওয়া যায়। এখন দেখো এই লসাগুর মধ্যে যে গুণনীয়কগুলো আছে, 3 হচ্ছে 2টা, আবার 5 হলো 2টা। এখানে 3 5 দুটোই এখানে জোড় অবস্থায় আছে, তার মানে এটা পূর্ণ সংখ্যা। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা এটাই। এগুলো গুণ করে 225 হয়। তো এই 225 হচ্ছে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। যদি এগুলো জোড়বিহীন হতো, কোনো একটা সংখ্যা, কোনো একটা গুণনীয়ক যদি জোড়বিহীন হতো, তাহলে ওই সংখ্যা দিয়ে যদি এই সংখ্যাটাকে গুণ করা হয় তখন সেটা পূর্ণবর্গ হয়ে যেত। কিন্তু এখানে আর গুণ করার প্রয়োজন নেই, কারণ এখানে মৌলিক গুণনীয়কগুলো জোড়বদ্ধ অবস্থায় আছে। তো আমরা এখানে একটু কথা দিয়ে লিখে দিলাম সেই কথা যে 225 এর মৌলিক গুণনীয়কগুলো জোড় অবস্থায় আছে, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা। তো সুতরাং 2025ই নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 20 নম্বর অঙ্কটা 17 নম্বরের মতো। বলা হয়েছে যে একটা ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। তো শ্রমিকের সংখ্যা আমাদের বের করতে হবে। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হচ্ছে তাদের সংখ্যার 10 গুণ। তো শ্রমিকের সংখ্যা আমরা যদি ধরে নেই ক জন, তাহলে প্রত্যেকের দৈনিক মজুরি হবে তার 10 গুণ, অর্থাৎ ক এর 10 গুণ 10 ক টাকা। এক একজনের দৈনিক মজুরি হচ্ছে 10 ক টাকা। এখন যেহেতু এখানে কজন শ্রমিক আছে, কজনের দৈনিক মোট মজুরি হবে ক এর সাথে আবার 10 ক গুণ। কজন শ্রমিকের দৈনিক মোট মজুরি 10 ক, তার সাথে ক গুণ করে আমরা পাই 10 ক স্কয়ার। এখন এখানে মোট দৈনিক মজুরি দেয়া আছে হলো 6250 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে এই 10 ক স্কয়ার এটাই হচ্ছে 6250 এর সমান। এটাকে সমীকরণ আকারে লিখে তারপর সমাধান করি। এই 10 প্রথমে এখানে গুণ অবস্থায় আছে, ডান পাশে নিয়ে ভাগ করে দিলাম। 6250 10 দিয়ে ভাগ করে পাই 625। তো এটা ক স্কয়ারের মান। এরপর ক সমান সমান স্কয়ারটা ডান পাশে গিয়ে বর্গমূল হয়ে যায়, রুট ওভার হয়ে যায়। রুট ওভার করলে 625 এর বর্গমূল করে আমরা পাই হচ্ছে 25। তো তার মানে ক অর্থাৎ শ্রমিক সংখ্যা হচ্ছে 25 জন। তো আমরা শেষ লাইনে প্রশ্নের মতো করে লিখে দিলাম যে শ্রমিকের সংখ্যা 25 জন। 21 নম্বর প্রশ্নটাতে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে যে পরপর দুইটা সংখ্যা, তো তাদের বর্গের অন্তর অর্থাৎ বিয়োগফল 37 হলে সংখ্যা দুটো নির্ণয় করো। তো এরকম ক্রমিক সংখ্যা একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার পার্থক্য হয় হচ্ছে 1। তার মানে ছোট সংখ্যাটা যা ধরি বা যা হবে, বড় সংখ্যাটা হচ্ছে তার থেকে 1 বেশি। আমরা একটা ক্রমিক সংখ্যার যদি ক ধরি তাহলে পরেরটা হবে হচ্ছে ক যোগ 1, ক থেকে 1 বেশি।
এখন বলা হয়েছে যে এদের বর্গের অন্তর হচ্ছে 37। এই ক যোগ 1 এটা বড় সংখ্যা, এটার বর্গ নিশ্চয়ই বড় হবে, আর তার থেকে ক স্কয়ার অর্থাৎ ক এর বর্গ সেটা ছোট হবে। তো এদের পার্থক্য বের করতে গেলে এই বড় সংখ্যার বর্গ থেকে ছোট সংখ্যার বর্গটা বিয়োগ করতে হবে, অর্থাৎ ক যোগ 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার, এদের বর্গের অন্তর। প্রশ্নে সেটা বলা হয়েছে যে 37। তাহলে এটা একটা সমীকরণ গঠন করলাম। এখন এই সমীকরণ সমাধান করে সেখান থেকে ক এর মান বের করব। তো এটা দেখো a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র অনুযায়ী এটাকে ভাঙতে হবে। দুইটা পদ আছে, দুইটা পদ যোগ অবস্থায়, তার উপর বর্গ, তাহলে অবশ্যই সূত্র দিয়ে ভাঙতে হবে। এটা সূত্রানুসারে ক স্কয়ার প্লাস 2 ক গুণ 1 প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার, a স্কয়ার, a হচ্ছে এখানকার ক আর b হলো 1, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রানুসারে এটা ভেঙে তারপরে যে মাইনাস ক স্কয়ার আছে সেটা লেখা হলো সমান সমান হচ্ছে 37। তো এখানে ক স্কয়ার এটা হচ্ছে যোগাত্মক সংখ্যা, আর এই ক স্কয়ার এটার সামনে মাইনাস আছে, তাহলে এই ক স্কয়ার আর ক স্কয়ার এটা কাটা যায়। এটা গুণ করে 2 অক্ষে 2, 2 ক, তারপর প্লাস 1 স্কয়ার করলে 1ই হয়, 2 ক যোগ 1, একটাকে যদি ডান দিকে নিয়ে যাই 37 থেকে সেটা বিয়োগ হয়ে হবে 36। সবশেষে এই ক এর মান বের করব। ক এর সাথে 2 গুণ অবস্থায় আছে, 2 যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা 36 এর সাথে ভাগ হয়ে হবে 18। তার মানে ক হচ্ছে 18, অর্থাৎ ক্রমিক সংখ্যা দুইটার প্রথম সংখ্যাটা হলো 18, তাহলে পরের সংখ্যাটা হবে এর থেকে 1 বেশি, 19। সুতরাং সংখ্যা দুটি 18 ও 18 যোগ 1 অর্থাৎ 19। তো এটাই 21 নম্বর প্রশ্নের উত্তর। 22 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে প্রশ্নের মধ্যে কোনো সাংখ্যিক মান নেই, বলা হয়েছে যে দুইটা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে যাদের বর্গের অন্তর অর্থাৎ বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা যে স্বাভাবিক সংখ্যা জানি 1 2 3 4 5 6 এগুলো স্বাভাবিক সংখ্যা, এই ক্রমান্বয়ে স্বাভাবিক সংখ্যাগুলো প্রতি দুইটা ক্রমিক সংখ্যা নিয়ে তাদের বর্গের বিয়োগফল বের করে দেখব যে সেগুলো পূর্ণবর্গ হয় কিনা। উপরে আমরা একটু লিখে নিয়েছি যে ঊর্ধ্বক্রমানুসারে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমিক সংখ্যার বর্গের অন্তর নির্ণয় করি। তো প্রথম দুইটা ক্রমিক সংখ্যা হচ্ছে 1 আর 2, যেহেতু 2 বড়, 2 এর বর্গ বড় হবে, 2 স্কয়ার থেকে 1 স্কয়ার যদি বিয়োগ করি, 2 এর বর্গ 4, সেখান থেকে 1 এর বর্গ করলে 1ই হয়, বিয়োগ করলে হয় 3। তো এই 3 তো পূর্ণবর্গ সংখ্যা না, কারণ 3 এর বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাই না। তাহলে এই 1 আর 2 এগুলো সেই আমাদের যে নির্ণেয় ক্রমিক সংখ্যা বলা হয়েছে ক্ষুদ্রতম সেটি না। 1 আর 2 এর পরে 2 আর 3 পরবর্তী ক্রমিক সংখ্যা। 3 আর 2, 3 এর বর্গ আর 2 এর বর্গ যদি বিয়োগ করি তাহলে 9 বিয়োগ 4 বিয়োগ করে হয় 5, তো সেটাও পূর্ণবর্গ সংখ্যা না। তারপরে 2 3 এর পর এরপর হচ্ছে 3 4, তো 4 এর বর্গ থেকে যদি 3 এর বর্গ বিয়োগ করা হয়, 4 এর বর্গ করলে হচ্ছে 16, 3 এর বর্গ করলে 9, বিয়োগফল 7, 7এও পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটিও হচ্ছে না। 4 এর পর 4 আর 5, 5 এর বর্গ 25 আর 4 এর বর্গ করলে হয় 16, এই ক্ষেত্রে বিয়োগ করে 9 হয়, 9 এর বর্গমূল করলে আমরা জানি যে পূর্ণ সংখ্যা 3 হয়, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। তো তাহলে এইটাই হচ্ছে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা 4 আর 5, কারণ এর থেকে ছোট আর কোনো সংখ্যা দিয়ে তো এই তাদের বর্গের বিয়োগফল আমরা পূর্ণবর্গ সংখ্যা পাইনি। তো তাহলে এই নির্ণেয় ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা হলো 4 ও 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্ব এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।